সে বহু বছর আগের কথা। সীমান্তপুর নামের এক ভীষণ সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামের সবাই ছিল কঠোর পরিশ্রমী। তারা খুব কঠোর পরিশ্রম করত দিন রাত, কিন্তু তাদের পরিশ্রমের ফল তেমন একটা ভালো নয়। গ্রামের এক কোণে একটি ছোট্ট কুঁড়ে ঘর, যেখানে থাকে দুই বোন, তানিয়া এবং তার ছোট বোন আনিকা। তানিয়া তখন কুঁড়ে ঘরের সামনে বসে তার মায়ের পুরনো সেলাই মেশিন নিয়ে কাজ করছিল। আনিকা কুঁড়ে ঘরের পাশে খালি জায়গায় বসেছিল। জায়গাটিতে কোনো ঘাস নেই, শুধু শুকনো মাটি। আনিকা শুকনো মাটিতে হাত বুলিয়ে সবুজ ঘাসের স্বপ্ন দেখছিল। দিদি, আমাদের ঘরে যদি একটি বাগান থাকতো, যেখানে সবুজ ঘাস থাকতো, ফুল থাকতো, তাহলে দেখতে অনেক সুন্দর লাগতো দিদি। আনিকা, সবুজ ঘাস আর বাগান তো বড় লোকদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে কেন থাকবে বলতো? আমরা তো খুবই গরিব, সাধারণ জীবনযাপন করে চলি। তারা তো বিলাসিতায় জীবনযাপন করে, তাই তাদের ঘর এত শৌখিন আর সুন্দর থাকে। আমাদের মতো গরিবদের বাড়িতে শুধু পরিশ্রম থাকে। কি বলো, তাহলে কি আমরা কোনোদিনও ভালো থাকবো না? আমাদের এই শুকনো বাড়িটা কি কোনোদিনও সবুজ হবে না? আমার না বেশ ইচ্ছে করে আমাদের ঘরেও সবুজ ঘাস এবং ফুলের বাগানের মতো থাকবে, কিন্তু আমার মনে হয় না এটা কখনো পূরণ হবে দিদি। আমাদের বাড়িটা একদিন ঠিকই সবুজ হবে, যদি আমরা পরিশ্রম করি। জীবনের আসল জাদু তো হলো পরিশ্রম। যত বেশি পরিশ্রম করব, তত ফল পাবো। আনিকার মনটা খারাপ হয়ে গেল। সে জানে দিদি তার ভালোর জন্য এসব কথা বলছে, কিন্তু তার মনে শুধু একটি সবুজ ঘাসের বাড়ির স্বপ্ন। রাত নেমে এসেছে। তানিয়া এবং আনিকা ঘরে বসে আছে। তানিয়া তার মায়ের পুরনো জিনিসপত্র দেখছিল। তার হাতে একটি পুরনো বাক্স, যেখানে একটি সাধারণ লেহেঙ্গা আর কিছু পুরনো জিনিসপত্র রাখা ছিল। মা বলেছিলেন এই বাক্সে আমাদের ভাগ্যের চাবিকাঠি আছে, কিন্তু আমি তো এর মধ্যে কোনো কিছুই দেখি না। কি আছে দিদি, আমাকে বলো, আমিও জানতে চাই আমাদের ভাগ্য কিভাবে বদলাতে পারে। এটার মধ্যে কি এমন আছে আমাকে বলো না। এটা এটা তো সাধারণ একটা লেহেঙ্গা, মায়ের বিয়ের লেহেঙ্গা ছিল। এটা নাকি আমাদের ভাগ্যের চাবিকাঠি, কিন্তু কিভাবে আমি সেটা বুঝতে পারছি না। তোকে কিভাবে বলি? বন্ধুরা, তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম থেকে বাছাই করে পরবর্তী গল্পগুলো লেখা হবে। তোমাদের নাম দিয়ে সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কমেন্টের নাম কিন্তু অবশ্যই লিখে জানাবে। এটা দিয়ে নিশ্চয়ই কিছু হবে দিদি। মা কেন বলবে অযথা এরকম কথা, বলো না। জানি না, মা তো বলেছিলেন এই লেহেঙ্গাটা নাকি অনেক রহস্যময়। এটা নাকি শুধু তাদেরই সাহায্য করে যারা কোনো কিছুর জন্য সৎভাবে পরিশ্রম করে। এটার গায়ে কেমন যেন ঘাসের গন্ধ দিদি, আর এর রংটা কেমন সবুজ। হয়তো মায়ের প্রিয় রং ছিল সবুজ, কিন্তু এর মধ্যে কোনো জাদু শক্তি নেই। আমাদের নিজেদের শক্তি একমাত্র সম্পদ। আনিকা তখনও লেহেঙ্গাটির দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন তার স্বপ্নে দেখা সবুজ ঘাসের বাড়ির কথা ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সে কিছুই বলল না। পরের দিন তানিয়া এবং আনিকা একটি ধনী মহিলার বাড়িতে এসেছে। মহিলাটি তাদের একটি পুরনো কাপড় ঠিক করতে দিয়েছে। এই কাপড়টি আমার মেয়ের জন্য, এটা খুবই দামি, এর যেন কোনো ক্ষতি না হয়। এটাতে যদি কোনো নতুন সুতো বা কাজ যোগ করতে পারো তাহলে ভালো হয়, তবে এটা যেন পুরনোই মনে হয়, কারণ আমার মেয়ে অ্যান্টিক পছন্দ করে, তাই এই ডিজাইনটাই থাকবে। দিদি, এটা তো আমাদের লেহেঙ্গার মতোই সাধারণ দেখতে, তাই না? আনিকা, আমরা এখানে কাজ করতে এসেছি, কথা বলতে নয়। তুমি এসব কথা বলো না, আমরা তাহলে কাজ ঠিকভাবে পাবো না। তারা কাপড়টি নিয়ে বাড়িতে ফেরে। সারা দিন কাজ করেও তারা কাপড়টি ঠিক করতে পারলো না। তাদের সেলাই মেশিনটা বারবার খারাপ হয়ে যাচ্ছে। আনিকা, আমাদের পুরনো মেশিনটা তো কাজ করছে না, আমরা এখন কি করব? কিভাবে এই কাজটা সম্পূর্ণ করব?
অবস্থা তো বেশ খারাপ হয়ে যাচ্ছে। আমার মনে হয় দিদি আমরা পারবো না। আমাদের মতো গরিবের জন্য এটা অনেক বড় কাজ। এত বড় কাজ পেয়েও হাতছাড়া হয়ে যাবে মনে হচ্ছে। আরে আরে এভাবে বলো না, হাল ছেড়ে দিলে তো হবে না আনিকা। আমরা আবার চেষ্টা করব, নিশ্চয়ই কিছু একটা হবে। রাত হয়ে গেল। আনিকা তার বিছানায় শুয়ে আছে। তার চোখে ঘুম নেই। সে তার স্বপ্ন দেখা সবুজ ঘাসের বাড়ির কথা ভাবছে। তার মনে হয় যদি তার হাতে সেই জাদুর লেহেঙ্গাটা থাকতো, তাহলে সে একটা সবুজ ঘাসের বাড়ি তৈরি করে ফেলতো। আমি যদি একটি সবুজ ঘাসের বাড়ি তৈরি করতে পারতাম, তাহলে তো আমাদের সব কষ্ট দূর হয়ে যেত। আমাদের আর কোনো কষ্টই থাকতো না। বন্ধুরা, তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে জানাতে ভুলো না, কারণ তোমাদের নাম থেকে বাছাই করে পরবর্তী গল্পটি লেখা হবে। এই কথাগুলো ভাবার সঙ্গে সঙ্গে তার মনে একটা নতুন পরিবর্তন আসে। সে বিছানা থেকে উঠে পড়ে এবং জাদুর লেহেঙ্গাটা হাতে নেয়। সে কোনো কিছু না ভেবে লেহেঙ্গাটা কুঁড়ে ঘরের সামনে রেখে দেয়, কিন্তু কিছুই হয় না। আনিকা হতাশ হয়ে পড়ে। সে ভাবে এটা হয়তো শুধু একটি সাধারণ লেহেঙ্গা। সে লেহেঙ্গাটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই হঠাৎ তার ফেলে দেওয়া লেহেঙ্গাটা থেকে একটি সবুজ আলো বের হয় এবং কুঁড়ে ঘরের দিকে যেতে থাকে। কুঁড়ে ঘরের চারপাশে সবুজ ঘাস গজাতে শুরু করে। কুঁড়ে ঘরটি এখন সবুজ ঘাসের বাড়িতে পরিণত হয়েছে। কি আশ্চর্য ব্যাপার! এটা তো সত্যি হয়ে গেল। আমাদের এই কুঁড়ে ঘরটা কি সুন্দর রকম ভাবে সবুজ ঘাসের বাড়ি হয়ে গিয়েছে। আনিকা, কি হয়েছে? এত আলো কেন? কি করছিস ওখানে? তানিয়া বাহিরে বের হলো। বের হয়ে সবুজ ঘাসের বাড়িটা দেখে অবাক হয়ে গেল। আনিকা, তুমি করেছো? এটা তো সেই জাদুর লেহেঙ্গা। তুমি কি চেয়েছিলে এই লেহেঙ্গার কাছে? এই বাড়িটা সম্পূর্ণ সবুজ কি করে হয়ে গেল? এত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে আছে, বেশ ভালো লাগছে। দিদি, আমি শুধু একটি সবুজ ঘাসের বাড়ি চেয়েছিলাম, তারপর সাথে সাথে এরকম হয়ে গিয়েছে। আনিকা, তোমার লোভই তোমাকে এই কাজটা করতে বাধ্য করেছে। এই সবুজ ঘাস আসল নয়, এগুলো অভিশপ্ত। তুমি কেন এমনটা করলে? তখনই কুঁড়ে ঘর থেকে একটি মৃদু স্বর শোনা যায়। আমি কেবল তাদেরই সবুজ ঘাস দেই যারা লোভী। এই ঘাসগুলো কোনো মূল্য নেই, কারণ এদের পেছনে কোনো পরিশ্রম নেই। পরিশ্রম ছাড়া কোনো কিছুই ভালো হয় না। পরের দিন সকালে তানিয়া এবং আনিকা একটি সংবাদপত্রের অফিসে এসেছে। তারা জাদুর লেহেঙ্গার কথা কাউকে বলতে পারে না, তাই তারা তাদের সবুজ ঘাসের বাড়িটার কথা বলে। এই বাড়িটা তো সবুজ ঘাস দিয়ে তৈরি। এটা আপনারা কিভাবে বানালেন? এটার কি কোনো উত্তর আছে আপনাদের কাছে? আমাদেরকে উত্তর দিন, উত্তর চাই। আমরা শুধু পরিশ্রম করেছি। সবুজ ঘাস কোথা থেকে এসেছে আমরা জানি না। এটা আমাদের পরিশ্রমের ফল। বাহ, আপনারা তো খুব প্রতিভাবান। আপনাদের এই বাড়িটা নিয়ে আমরা একটা খবর করতে চাই। আমাদের কি সেই অনুমতি আছে? খবরটা সারা শহরে ছড়িয়ে পড়লো। মোবাইলে মোবাইলে সবাই নিউজ দেখতে থাকলো। সবাই তানিয়া এবং আনিকাকে নিয়ে কথা বলতে শুরু করে। রাতারাতি তারা বিখ্যাত হয়ে যায়। তাদের কাছে অনেকে আসে, তাদের জন্য সবুজ ঘাসের বাড়ি তৈরি করতে বলে। তানিয়া এবং আনিকা তখন বুঝতে পারে যে তারা এক অদ্ভুত ফাঁদে পড়ে গিয়েছে। বন্ধুরা, তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম থেকে বাছাই করে পরবর্তী গল্পগুলো লেখা হবে। তোমাদের নাম দিয়ে সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কমেন্টের নাম কিন্তু অবশ্যই লিখে জানাবে। আনিকা, দেখো আমরা এখন বিখ্যাত, কিন্তু আমাদের মনের ভেতরটা খালি। এই ঘাসগুলোর কোনো মূল্য নেই। আমরা তো এগুলো বিক্রিও করতে পারবো না। দিদি, আমি তো চাইনি এমনটা হোক। আমি শুধু চেয়েছি একটি সুন্দর বাড়ি। এমনটা যে হয়ে যাবে আমি জানতাম না দিদি। আমাকে মাফ করে দাও। আমি জানি আনিকা, কিন্তু এই লেহেঙ্গাটা আমাদের লোভের অভিশাপ দিয়েছে। আমাদের নিজেদের পরিশ্রমের কোনো দাম নেই এখন। তানিয়া এবং আনিকা বসে আছে। তারা সবাই ফিরে গেলে
তারা আবার একা হয়ে যায়। তাদের কাছে অনেক অর্ডার এসেছে, কিন্তু তারা কোনো কাজ করতে পারে না, কারণ তাদের পুরনো সেলাই মেশিনটা নষ্ট হয়ে গেছে। আমাদের তো নিজেদের মেশিনটাই নেই। এই জাদুর লেহেঙ্গা আমাদের নিজেদের পরিশ্রমের মূল্য করে নিয়েছে। তাহলে এখন আমরা কি করব দিদি? আমরা তো এখন আর কাজ করতে পারবো না। আমাদের কি হবে? এই লেহেঙ্গা আমাদের লোভের জন্ম দিয়েছে। আমাদের এখন এর অভিশাপ থেকে মুক্তি পেতে হবে। তারা আবার সেই পুরনো বইটি বের করে। বইতে লেখা আছে, এই লেহেঙ্গার অভিশাপ থেকে মুক্তি পেতে হলে এর মধ্যে কিছু এমন তৈরি করতে হবে যা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অন্যের জন্য। তাহলে তো আমরা মুক্তি পেতে পারি। আমরা আমাদের জন্য কিছু চাইবো না। ঠিক তাই, আমরা আমাদের নিজেদের প্রয়োজন বা লোভ থেকে কিছুই তৈরি করব না। আমরা এমন কিছু তৈরি করব যা অন্যকে সাহায্য করবে। তানিয়া এবং আনিকা পরের দিন গ্রামের এক বাড়িতে যায়। সেখানে একটি ছোট্ট মেয়ে থাকে, যার জন্মদিন। মেয়েটির একটি সুন্দর জামার প্রয়োজন। তানিয়া এবং আনিকা তাদের জাদুর লেহেঙ্গাটা নিয়ে সেই বাড়িতে যায়। মা, আমরা আপনার মেয়ের জন্য একটি জামা বানিয়ে দিতে পারি, আমাদেরকে অনুমতি দেবেন? কিন্তু তোমাদের তো সেলাই মেশিনই নাই, তোমরা কিভাবে জামা বানাবে বলো তো? আমাদের এটা আছে, আমরা এটা দিয়ে জামা তৈরি করে দিতে পারবো। আপনি যদি অনুমতি দেন আমরা অবশ্যই বানাতে পারবো। তানিয়া এবং আনিকা জাদুর লেহেঙ্গাটা ব্যবহার করে একটি সুন্দর জামা তৈরি করলো। জামাটা সবুজ ঘাস দিয়ে তৈরি নয়, এটি একটি সাধারণ কিন্তু সুন্দর জামা। যখন তারা জামাটা মেয়েটিকে দেয়, তখন জাদুর লেহেঙ্গাটা থেকে একটি মৃদু আলো বের হয়। বন্ধুরা, তোমরা কারা কারা আজকের এই গল্পটি দেখছো তাদের নাম কমেন্টে লিখে জানাও, কারণ তোমাদের নাম থেকে বাছাই করে পরবর্তী গল্পগুলো লেখা হবে। তোমাদের নাম দিয়ে সুন্দর সুন্দর গল্প দেখতে হলে কমেন্টের নাম কিন্তু অবশ্যই লিখে জানাবে। এটা তো খুব সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আমি আমার জন্মদিনের জন্য সুন্দর একটা জামা পেয়েছি। মেয়েটির মুখে হাসি দেখে তানিয়া এবং আনিকার মনটা ভরে যায়। তখন তারা অনুভব করে যে সত্যিকারের আনন্দ কোনো সবুজ ঘাস বা জাদুর জিনিসে থাকে না, এটি থাকে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যে। তারা দুই বোন যখন বাড়িতে ফেরে, তখন তারা দেখতে পায় যে তাদের পুরনো সেলাই মেশিনটা আবার ঠিক হয়ে গিয়েছে। জাদুর লেহেঙ্গার অভিশাপ কেটে গিয়েছে। দিদি দেখো, আমাদের মেশিনটা ঠিক হয়ে গিয়েছে। আমরা এখন অভিশাপ থেকে মুক্ত হতে পেরেছি। তাহলে আমাদের কাজটা জাদুর ঘাসের লেহেঙ্গার পছন্দ হয়েছে। হ্যাঁ আনিকা, কারণ আমরা আমাদের লোভকে ত্যাগ করেছি। আমরা এখন শুধু পরিশ্রম করে আমাদের স্বপ্ন পূরণ করব, কোনো জাদুর উপর ভরসা করব না। আনিকা তখন তার স্বপ্নের সবুজ বাড়ির কথা ভুলে যায়। সে বুঝতে পারে সত্যিকারের সৌন্দর্য এবং মূল্য কোনো জাদুর জিনিসে থাকে না, এটি থাকে তাদের নিজেদের পরিশ্রম এবং ভালো মনে। তারা তাদের পুরনো সেলাই মেশিনটা দিয়ে আবার কাজ শুরু করে। এবার তাদের কাজে কোনো লোভ নেই, কোনো অহংকার নেই। এবার তাদের কাজে শুধু পরিশ্রম, স্বপ্ন এবং ভালোবাসা আছে। তারা তাদের কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজেদের জীবন পরিবর্তন করে। তারা ধনী হয় না, কিন্তু সুখী হয়। আপনারা যারা এই গল্পটি দেখেছেন, আমাদের কমেন্টে অবশ্যই লিখে জানাবেন কেমন লেগেছে। আপনাদের মন্তব্য আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে।